হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো মেইনলি কি রয়েছে ভিডিওতে আমি সেটা ফার্স্টে বলে দিই। তোমরা থাম্বনেল দেখে তো অনেকটা বুঝেই গেছো কি থাকবে এই ভিডিওতে। তারপর আমি একটু জানিয়ে দিই যে এই ভিডিওতে আমি কি কি ডিসকাস করব এবং তোমাদের জন্য এই ভিডিওটা কেন খুব বেশি ইম্পর্টেন্ট সেটাও একটু বলে দেবো। তো ফার্স্টে আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে ক্লাস 10-এ যা কনসেপ্ট ক্লিয়ার ক্লাসগুলি হয় ভূগোলের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমি ডিসাইড করেছি তোমাদের বিভিন্ন চ্যাপ্টার্সের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। বেঙ্গলিতেই হবে অবশ্যই, আর সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমাদের কোনো ডাউট থাকবে না। এরপরে কোনো চ্যাপ্টার বা কোনো টপিক সম্বন্ধীয় তোমাদের প্রত্যেকটি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যেগুলি বুঝতে পারবে না, যেই ডাউটগুলি তোমাদের ক্লিয়ার হবে না, সেগুলি অবশ্যই তোমরা তো কমেন্ট বক্সে জানাবে। আর আমি চেষ্টা করবো লাইভ স্ট্রিম করার, তো ওটাও খুব শীঘ্রই স্টার্ট করে দেবো। তো এটা আমার স্টার্ট করেছি আমি এর জন্যই যে তোমরাই ডিমান্ড করেছো এবং তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম একটা ভিডিওতে, আমি প্রিভিয়াস একটা ভিডিওতে আমি আস্ক করেছিলাম তোমাদেরকে যে তোমাদের এরকম কোনো ভিডিও লাগবে কিনা যেখানে আমি তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি বা কোনো চ্যাপ্টারের কনসেপ্ট আমি ক্লিয়ার করছি। এমন কোনো ভিডিও যদি লাগে অবশ্যই জানাবে। তো তোমরা বলেছিলে হ্যাঁ শুরু করে দিতে, এবং কনসেপ্টগুলি ক্লিয়ার হওয়াও খুব বেশি জরুরি তোমাদের জন্য। কারণ তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার থাকলে তোমরা মাধ্যমিকে খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে, নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে। তো সেক্ষেত্রে নাম্বার স্কোর করার স্কোপটাও কিন্তু খুব বেশি হয়ে যায়। আর বিভিন্ন ভূগোলের ক্ষেত্রে তো আমি অনেক ভিডিওজ আগেও দিয়েছি, কিন্তু এরকম কনসেপ্ট ক্লিয়ারের কখনো ভিডিও আমি আপলোড করিনি। তো মোটামুটি আজকে যেটা করছি সেটাই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, আর তার সাথে থাকছে নোটস। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বেঙ্গলিতে তোমরা নোটস পেয়ে যাচ্ছ। কনসেপ্ট তো ক্লিয়ার হচ্ছেই, আর ছবি দেখি আমি বিভিন্ন তোমাদের রাইটিং তো মানে আমি নোটসটা ক্রিয়েট করেছি, সেটা তোমরা এই প্রেজেন্টেশনেই দেখতে পাবে। দেখো আমি প্রেজেন্টেশনটা যদি ওপেন করি, তো এইখানেই কিন্তু তোমরা তোমাদের দেখো আমি ফার্স্ট চ্যাপ্টার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, এবং এর বাংলার নোটসটা যেটা রয়েছে সেটা তোমরা এইখানেই তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই তোমাদের থাকছে নোটসটা। বাকি তোমরা স্ক্রিনশট নিয়ে তো নোটসটা নিয়ে নিতে পারো। তাছাড়া আমি চেষ্টা করব এর পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য দিয়ে দিতে। তো সেক্ষেত্রে তোমাদের কি সুবিধা হবে, সেক্ষেত্রে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, এবং এটাকে যদি তোমরা প্রিন্ট আউট করে নাও তাহলে নোটসটি খুব ভালো করে পড়তে পারবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের এইগুলি দেখে আমার, অর্থাৎ এই যে স্লাইডসগুলি রয়েছে পাওয়ার পয়েন্টের, এগুলি দেখেও তোমাদের যদি কনসেপ্টে কিছু ডাউট থেকে যায় তাহলে আমি চেষ্টা করবো যে জায়গাটা তোমাদের এইখানে বুঝতে অসুবিধা হচ্ছে, ছবি দেখে ডায়াগ্রাম দেখে বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আমি হোয়াইট বোর্ডে আমি আলাদা করেও বুঝিয়ে দেবো তোমাদের। যে এই ভিডিওতেই করব কয়েকটা জায়গায় যদি আমার মনে হয় খুব কঠিন মনে হচ্ছে বা ছবি দেখে ক্লিয়ার হচ্ছে না জিনিসটা, তাহলে আমি চেষ্টা করবো হোয়াইট বোর্ডে তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার করে দিতে। তো আমি চেষ্টা করছি, এবং তোমরাও কিন্তু পাশে থেকে। অবশ্যই প্রথম চ্যাপ্টার আজকে হচ্ছে, আর পরে আরো চ্যাপ্টার্স আসবে। পরপর চ্যাপ্টার আমি পুরো বইটা কমপ্লিট করার চেষ্টা করব। তোমাদের যা যা কনসেপ্ট রয়েছে বেশিরভাগ তোমাদের কিন্তু এই প্রাকৃতিক দিকটা যেটা রয়েছে ভূগোল বইয়ের, সেক্ষেত্রেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া কিন্তু খুব বেশি জরুরি। অর্থনৈতিক দিকে অত বেশি তোমাদের জোর না দিলেও চলবে, কারণ অলরেডি তোমাদের ওখানে বেশিরভাগটাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ারই থাকে। ওখানে তো শুধুমাত্র মুখস্থ করারই ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিন্তু এই জায়গাটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু হোয়াইট বোর্ডটা খুলে নিই, তাহলে তোমাদের যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে সেই জায়গাগুলি আমি তোমাদের পয়েন্ট আউট করে দিতে পারবো। সেক্ষেত্রে আমি হোয়াইট বোর্ডটা একটু ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। আর প্রেজেন্টেশন তো রয়েছে, প্রেজেন্টেশনের মধ্যে তোমরা নোটস পেয়ে যাচ্ছ। নোটসগুলি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে, আর যারা খাতা পেন নিয়ে বসেছো অবশ্যই তোমরা নোটসগুলো একেবারে লিখে নাও, তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। ডায়াগ্রামগুলো দেখবে, অবশ্যই আশা করছি বুঝতে পারবে, খুব ইজিলি বুঝে দেওয়ার চেষ্টা করবো আমি। তো দেখো এখানে হোয়াইট বোর্ডটা জাস্ট খুলে নিচ্ছি, খুলে নিলাম, ঠিক আছে। তো এটা আমি খুলে রাখছি, এটাকে মিনিমাইজ করে রাখছি এর জন্যই যে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। আর আশা করছি কোনো অসুবিধাই হবে না, তাও আমি খুলে রাখলাম, ওটা মিনিমাইজ করে রাখলাম। বাকি আমি শুরু করছি আমার আজকের ক্লাস, বেশি দেরি আর করবো না। আর মাঝে মাঝে কয়েকটা কথা অবশ্যই বলবো বোঝানোর সাথে সাথে, সেগুলো একটু মন দিয়ে শুনবে আর এই ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া সংক্রান্ত কোনো কিছুই আর ডাউট থাকবে না। তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো চলো আর বেশি দেরি করবো না, একেবারে চলে আসি বহির্জাত প্রক্রিয়াতে। তো বহির্জাত প্রক্রিয়া তোমাদের হচ্ছে ক্লাস 10 ভূগোলের ফার্স্ট চ্যাপ্টার। তো এইখানে আমরা ফার্স্টেই যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যা যা ভূমিরূপ সৃষ্টিকারী, অর্থাৎ ভূপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে আমাদের বিভিন্ন
যে ভূমিরূপ আমরা দেখতে পাই, ঠিক আছে, যা স্ট্রাকচার আমরা দেখতে পাই, পর্বত হলো, নদী হলো, যা খুশি যে কোনো ধরনের আমরা যে ভূমিরূপ একটা দেখতে পাচ্ছি, যে কোনো ধরনের ভূমিরূপ হলো, তো সেটা যে দেখতে পাচ্ছি তার যে সৃষ্টি, অর্থাৎ সেটা কিভাবে সৃষ্টি হয়েছে, তার তো কোনো একটা প্রক্রিয়া হবে, তার তো কোনো প্রসেস হবে, কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো। তো তার সৃষ্টিকারী যে প্রক্রিয়া রয়েছে, ভূমিরূপ সৃষ্টিকারী যে প্রক্রিয়া রয়েছে, সেটি দুভাবে হয়। এই যে ভূপৃষ্ঠটি রয়েছে, ভূমিরূপটি রয়েছে, আমাদের পৃথিবী পৃষ্ঠটি রয়েছে, এখানে যা যা ধরনের আমরা ভূমিরূপ দেখতে পাচ্ছি, সেগুলি ল্যান্ডফর্ম যা যা দেখতে পাচ্ছি, সেগুলি প্রত্যেকটি একটি প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। তো সেই প্রক্রিয়াকে আমরা যদি দেখি তাহলে মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। দুই রকম প্রক্রিয়ায় আমাদের এই ভূমিরূপ সৃষ্টি হয়। কি কি প্রক্রিয়া দেখে নি চলো। ফার্স্ট প্রক্রিয়াটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেখো অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে ফার্স্ট প্রক্রিয়া। এবং অন্তর্জাত প্রক্রিয়ায় কি লেখা রয়েছে একটু পড়ে দিই আমি। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে এবং বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এই দুই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভূমিরূপ সৃষ্টি হয়, অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে এবং বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে। তো অন্তর্জাত প্রক্রিয়ায় যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে অন্তর্জাত প্রক্রিয়াটি কি। অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ভূ অভ্যন্তরে সংগঠিত হয়। তো এই প্রক্রিয়াটি ভূ অভ্যন্তরে হয় এবং ভূ অভ্যন্তরে হয়, কিন্তু এর যে প্রভাব বা ভূমিরূপটা যে সৃষ্টি হচ্ছে সেটা তো ভূপৃষ্ঠে হচ্ছে, কিন্তু এর যে প্রক্রিয়াটি সেটা কিন্তু ভূ অভ্যন্তরে হয়। অর্থাৎ আমি যদি একটু সোজা ভাষায় বলি, তাহলে আমরা যদি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আমরা যে সমস্ত ধর অগ্নুৎগম হলো, অগ্নুৎপাতের ফলে যে অগ্নুৎগম প্রক্রিয়াটি রয়েছে, তার ফলে আমরা দেখি ভূপৃষ্ঠের অনেক স্ট্রাকচারাল চেঞ্জ হয়। তারপরে আমরা যদি দেখি তোমাদের ভূমিকম্প হলো, তো ভূমিকম্পের ফলে আমরা ভূমিরূপে অনেক বেশি পরিবর্তন দেখতে পারি। ভূমিকম্পের ফলে কোনো এক জায়গায় ভূমিরূপে ফাটল ধরে গেল, ঠিক আছে, ফাটল ধরে গেল, এটা একটা চেঞ্জেস হলো। যেমন ভূমিরূপটি আগে সুন্দর সমতল ছিল, কিন্তু ভূমিকম্প হওয়ার পরে সেটা একটা ফাটল ধরলো। তো কোনো জায়গায় ধরো চ্যুতি ধরে গেল, যেমন এখানে দেখো আমি দেখতেই পাচ্ছি, দেখো একটা ছবি দিয়েছি আমি নিচের দিকে, এন্ডোজেনিক প্রসেসেস বলে। তো এন্ডোজেনিক মানে হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া সমূহ, এন্ডোজেনিক যেটা ভেতরের দিকে হয়। তো এন্ডোজেনিক প্রসেসে কি দেখতে পাচ্ছি আমি তিনখানা এখানে উদাহরণ রেখেছি। ফোল্ড হতে পারে, ফল্ট হতে পারে, ফল্ট এবং ভলক্যানিজম। অর্থাৎ অগ্নুৎগম যে প্রক্রিয়াটি বললাম সেটা একটা, অগ্নুৎগমের ফলে যে বিভিন্ন ভূমিরূপের চেঞ্জেসগুলি হয়, ভূমিরূপগুলো সৃষ্টি হয়, তাকে সেই প্রক্রিয়া এই অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমেই হয়। দ্বিতীয় উদাহরণ রেখেছি আমি চ্যুতি। তো চ্যুতির ফলেও আমরা দেখতে পারি যে চ্যুতি যে হয় জিনিসটা সেটা তো ভূ অভ্যন্তরেই হয়। চ্যুতির সৃষ্টির কারণ যদি তোমরা দেখো সেগুলি ভূ অভ্যন্তরে সংগঠিত হয়, কিন্তু চ্যুতির ফলে যে ভূমিরূপের পরিবর্তনটি হয় বা ভূমিরূপের নতুন ভূমিরূপের সৃষ্টি হয় বা পুরনো ভূমিরূপের ধ্বংসপ্রাপ্ত হয়, সেগুলি প্রত্যেকটি হচ্ছে চ্যুতির ফলে হয়। মানে চ্যুতি, তারপরে এই অগ্নুৎগম, তারপরে এই ভাঁজ। এবার দেখো ভাঁজ যেটা হচ্ছে, ভাঁজের ফলে এই পাত, সবকিছুতে একটা পাতের কনসেপ্ট রয়েছে। তো এই পাতটা তো নিচে চলাচল করছে, পাত ভূ অভ্যন্তরে চলাচল করছে, যার ফলে চ্যুতিটি সংগঠিত হচ্ছে। তো পাত ভূ অভ্যন্তরে হলো, তো এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ভূমিরূপ, সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, ভূপৃষ্ঠে দেখতে পাচ্ছি। তো ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়ার মধ্যে একটা ভেতরের দিকে প্রক্রিয়া কাজ করে, একটা বাইরের দিকে প্রক্রিয়া কাজ করে। ভেতর দিকে প্রক্রিয়ার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে অগ্নুৎগম হতে পারে, ভূমিকম্প হতে পারে, এই চ্যুতি হতে পারে, ভাঁজ হতে পারে, যেগুলি ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল, কিন্তু তাদের এফেক্টটা বা ভূমিরূপটি আমরা দেখতে পারি কোথায় না, ভূপৃষ্ঠে। ঠিক আছে, এরপরে চলে আসি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় আমরা দেখি সবসময় ভূপৃষ্ঠে সংগঠিত হয় এই প্রক্রিয়াটি। অর্থাৎ কিছু কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলি ভূপৃষ্ঠের উপরেই সংগঠিত হবে, এই ওপরেই আমরা দেখতেও পারবো চোখে যে এগুলির ফলে এই ভূমিরূপগুলি সৃষ্টি হয়েছে। তো ওগুলো আমরা চোখেও দেখতে পারি, ভূপৃষ্ঠেই যেহেতু হয়। আর ভূমিরূপগুলো তো অবশ্যই আমরা ভূপৃষ্ঠেই দেখতে পারি, তো চোখে তো দেখা যাবেই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যা যা বিভিন্ন উদাহরণগুলি রয়েছে, অর্থাৎ যে যে প্রক্রিয়াগুলি রয়েছে বহির্জাত প্রক্রিয়া, সেগুলি একটু দেখো ডিসকাস করি। আমি আরেকটা ছবি দিয়েছি পাশে, এখানে লেখা রয়েছে ওয়েদারিং। ওয়েদারিং এর আমি একটু বাংলাটা বলি, তাহলে তোমরা চিনতে পারবে অনেকে। আবহ বিকার। আবহ বিকার হচ্ছে এক্সোজেনিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ বা প্রক্রিয়া বলতে পারো। তো বহির্জাত প্রক্রিয়া একটা উদাহরণ তো বললাম, আবহ বিকার। তারপরে মাস মুভমেন্টস, অর্থাৎ তোমাদের হয়ে গেল পুঞ্জিত ক্ষয়, ইরোশন, ক্ষয়ীভবন, ডিপোজিশন, সঞ্চয়। তো আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ইরোশন অর্থাৎ ক্ষয়ীভবন এবং ডিপোজিশন অর্থাৎ সঞ্চয়, এই প্রক্রিয়াগুলির মাধ্যমে কিন্তু আমরা ভূমিরূপ দেখতে পারি, বিভিন্ন রকমের ভূমিরূপ। তো বিভিন্ন রকমের ভূমিরূপ আমরা কিভাবে দেখতে পারবো এই প্রক্রিয়ার ফলে। আবহ বিকার তোমরা নিশ্চয়ই পড়েছো, ক্লাস তোমরা যখন 9-এ ছিলে তখন ডিটেলসে তোমরা পড়েইছো আবহ বিকার কয় প্রকার ও কি কি, এগুলো সব আই থিঙ্ক ডিটেলসে তোমরা পড়েইছিলে। তো এগুলো আমি আর বেশি ডিটেলসে যাবো না, কারণ তোমাদের 10-এ এত ডিটেলসে তোমাদের পড়তে হবে না। শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়া যেটা স্পেসিফিক্যালি উল্লেখ করা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, সেটা নিয়ে একটু উল্লেখ করতে হবে। বহির্জাত প্রক্রিয়ার যে বিভিন্ন ভাগগুলি রয়েছে সেগুলো নিয়ে আমাদের
একটু ডিসকাস করে দিতে হবে। কিন্তু বহির্জাত প্রক্রিয়াটি কি কি সেগুলো নিয়ে আমাদের এখানে ডিসকাস করার অত বেশি যাওয়ার দরকার নেই। যে আবহবিকার জিনিসটা কি, ব্যাস ওপরে ওপরে পড়ে রাখবো আবহবিকারের সংজ্ঞা, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন এবং সঞ্চয়, এগুলির সংজ্ঞাগুলো পড়ে রাখবে, কারণ এগুলি কখনো কখনো দিয়ে দেয় মাধ্যমিক পরীক্ষায়। তো 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতেই পারে অগ্নি ভবন কি, প্রত্যেকটি আমি আসবো, প্রত্যেকটিরই কনসেপ্ট ক্লিয়ার করব, চিন্তা করবে না। তো এই দুটো এখন বুঝতে পারলে আশা করছি ভূ অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলি সংগঠিত হয় এবং যার ফলে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, যেগুলো আমরা ভূ অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু ভূপৃষ্ঠে যে প্রক্রিয়াগুলি সংগঠিত হয় সেগুলি আমরা চোখেও দেখতে পারি এবং তার ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলোও আমরা চোখে দেখতে পারি। ঠিক আছে, আবহবিকারের ফলে ধরো কোনো একটা ভূমিরূপ সৃষ্টি হলো, সব কটাই আমি আসছি, এক একটা ডিটেলসে আমি আলোচনা করে দেবো। আবহবিকারের ফলে কিভাবে কি সৃষ্টি হচ্ছে, আবহবিকার জিনিসটা কি, প্রত্যেকটি বলবো। তো আপাতত অন্তর্জাত বহির্জাত কনসেপ্টটা কি ক্লিয়ার? বহির্জাত মানে হচ্ছে জাস্ট বাইরের দিকে সংগঠিত হবে এমন কোনো শক্তি বা এমন কোনো প্রক্রিয়া যার ফলে ভূমিরূপ চেঞ্জ হচ্ছে, এবং অন্তর্জাত হচ্ছে ভূ অভ্যন্তরে সংগঠিত হচ্ছে এমন একটি প্রক্রিয়া। ঠিক আছে, এই দুটি ছবি আমি রাখলাম দুটো আমি কনসেপ্ট বোঝানোর জন্য। এই দুটোরই কনসেপ্ট শুধুমাত্র এখন বোঝো এবং এই দুটি ছবি দেখো, তাহলেই এই জিনিসটা কি বুঝতে পারি যে অন্তর্জাত বহির্জাত মানে। এরপরে আমি যাচ্ছি নেক্সট, আমাদের কি রয়েছে দেখে নি, অবরোহণ। আচ্ছা, অবরোহণ জিনিসটা কি সেটা বলছি। বহির্জাত প্রক্রিয়া যেটা আমি বললাম, বহির্জাত প্রক্রিয়ার আমি একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবে। দাঁড়াও আমি এই জিনিসটা দেখাই তাহলে তোমরা আরো কনসেপ্টে ক্লিয়ার। দেখো এই ছবিটা একটু ভালো করে দেখো, তোমরা যদি এই ছবিটা দেখো তাহলে দেখতে পাবে, ওয়েট আমি একটু, হ্যাঁ দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। প্রথমে আমরা বুঝে নিই কটা কি প্রকারভেদ রয়েছে, কার কি প্রকারভেদ, সেগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিই, তারপরে আমরা আবার চলে যাচ্ছি কনসেপ্টের ডিটেলসে যাব। তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যদি তোমরা দেখো সেখানে দেখতে পাবে 3খানা ভাগ রয়েছে, অর্থাৎ ভূমিরূপ 3 ভাবে গঠিত হতে পারে বা 3 ভাবে গঠনের প্রক্রিয়াগুলি রয়েছে। এক হচ্ছে পার্থিব প্রক্রিয়া, 2 হচ্ছে অপার্থিব বা মহাজাগতিক, যেটা বাইরের থেকে, অর্থাৎ উল্কাপাত হলো তার ফলে একটা বৃহৎ গর্তের সৃষ্টি হলো, এটা হয়ে গেল মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়ার মধ্যে দেখো ওই ভূ অভ্যন্তরীণ এবং বহির্জাত, অর্থাৎ পার্থিব অর্থাৎ যেটা পৃথিবীতেই হচ্ছে, ঠিক আছে, সেটা পৃথিবীর ভেতরেই হোক, ভূ অভ্যন্তরেই হোক, আর পৃথিবীর পৃষ্ঠেই হোক, অর্থাৎ ভূমিরূপের পৃথিবীর পৃষ্ঠভাগেই হোক না কেন। তো ভালো করে বুঝবে, পার্থিব মানে পৃথিবীতেই হচ্ছে, তো পৃথিবীতে 2 রকমেরই হয়, অন্তর্জাতও হয় বহির্জাতও হয়। তো ভূ অভ্যন্তরীণটাকেই কিন্তু অন্তর্জাত বলা হচ্ছে, আর বহির্জাত কিন্তু ওই যেটা বহির্জাত সেটা তো বহির্জাতই রয়েছে, ভূ অভ্যন্তরীণটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া। এটা গেল দুটো পার্থিব প্রক্রিয়ার ভাগ, যেটা আমি এক্ষুনি অন্তর্জাত বহির্জাত বোঝালাম। বোঝা গেল? অপার্থিব মানে যেটা মহাজাগতিক, অর্থাৎ উপর মানে মহাকাশ থেকে আসছে, তার ফলে আমাদের ভূমিরূপের চেঞ্জেস হচ্ছে, সেটা পৃথিবী পৃষ্ঠের কোনো নেই, প্রক্রিয়াটি পৃথিবী পৃষ্ঠের সাথে রিলেটেড নয়। তো উল্কাপাত হলো এবং ভূমিরূপের পরিবর্তন হলো, এটা হয়ে গেল অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া। এরপর যেটা সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট প্রক্রিয়া। মানুষের দ্বারা যদি আমাদের পৃথিবী পৃষ্ঠের বা ভূমিরূপের কোনো পরিবর্তন হয় তাহলে সেটি হচ্ছে মনুষ্য সৃষ্ট প্রক্রিয়া। মনুষ্য সৃষ্ট প্রক্রিয়ার মধ্যে পড়ে যাচ্ছে রাস্তাঘাট, গৃহ নির্মাণ, বনভূমি উৎখাত। আমরা ধরো একটা রাস্তা তৈরি করে দিলাম, সেখানে আগে রাস্তা ছিল না, আগে মাঠ ছিল, আমরা রাস্তা তৈরি করলাম, তো সেক্ষেত্রে ভূমিরূপে চেঞ্জেস করে দিলাম, আমরা চেঞ্জ করে দিলাম ভূমিরূপটি, গৃহ নির্মাণ করে দিলাম। প্রথমে ওখানে একটা কি সুন্দর পুকুর ছিল, ওই পুকুরটাকে বুঝিয়ে দিয়ে আমরা জলাশয় বুঝিয়ে আমরা একটা বিল্ডিং তৈরি করে দিলাম, তো সেক্ষেত্রে হয়ে গেল ওটা মনুষ্য সৃষ্ট প্রক্রিয়া। তো 3 রকমের প্রকারভেদ আগে বোঝাতে পারলাম আমি, তোমরা বুঝতে পারলে। যারা কিন্তু বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তাদের ডাউটটি অল্প একটু করে মানে একটু হালকাভাবে যদি বুঝিয়ে দেওয়া যায় কমেন্ট বক্সে। আর যদি না পসিবল হয় তাহলে আমি চেষ্টা করবো সেপারেটলি একটা ভিডিও নিয়ে আসার। তো তোমরা অবশ্যই জানিও, আমি যতটা চেষ্টা করছি যে পুরোপুরি যাতে তোমরা বুঝতে পারো। আর আমি আলাদা করে নোটস বলতে দেখো এই পিপিটি যেটা আমি শো করছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটাই হচ্ছে আমার নোটস, সেগুলোই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে নিও। আচ্ছা, এবার যাচ্ছি, দেখো আমাদের বহির্জাত প্রক্রিয়া আর অন্তর্জাত প্রক্রিয়ারও কিছু কিছু প্রকারভেদ রয়েছে। অন্তর্জাত প্রক্রিয়া যদি আমরা দেখি তাহলে ওটা 2 রকম হয়, ধীর ভূগাঠনিক আলোড়ন, আকস্মিক ভূগাঠনিক আলোড়ন। আচ্ছা, মেনলি আমি অন্তর্জাত প্রক্রিয়ার যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলিতে আমি যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমাদের সিলেবাসেই নেই। আমাদের সিলেবাসে কি রয়েছে? বহির্জাত প্রক্রিয়া, তাই অন্তর্জাত ডিটেলসে জেনে লাভ নেই। আমরা 2 রকম জেনে নিলাম, অন্তর্জাত বহির্জাত, ব্যাস এইটুকুই জানবো। আমি কিন্তু যা যা নোটস তোমাদের দিচ্ছি, প্রত্যেকটা টপিক হোক বা প্রত্যেকটা চ্যাপ্টার্স হোক, এইটুকু পড়লেই, অর্থাৎ আমি যা যা তোমাদের এই ভিডিওতে দেখাবো সেইটুকুই যদি তোমরা পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু কমন 100% পাবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এই যে অন্তর্জাত, অনেক বইতে এক্সট্রা কোশ্চেন্সও থাকে,
থাকা উচিতও, কিন্তু তোমাদের এই অন্তর্জাত প্রক্রিয়াটি জেনে এখন লাভ নেই, এখন তোমাদের বহির্জাত রয়েছে। সো আমি ডিটেলসে বহির্জাতটা আলোচনা করে দেবো। বহির্জাত চলে আসি, অন্তর্জাতটা এখন আমি সাইডে রাখলাম। বহির্জাততে কি রয়েছে? বহির্জাত প্রক্রিয়ার 3টে প্রকারভেদ রয়েছে, অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। তো এই 3টি প্রক্রিয়া, যেটা আমি ফার্স্টেই দেখালাম, অবরোহণটা এলো না, তো এটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার প্রকারভেদ। এবার বুঝতে পারছো ওই জিনিসটা কি? তো বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া দেখানোর পর আমি যে স্লাইডটা দেখালাম সেটাই প্রথমে অবরোহণ চলে এসেছিল, তোমরা বুঝতে পারোনি যেটা কোনো আলাদা পয়েন্ট বা আলাদা কোনো প্রশ্ন নাকি কারোর প্রকারভেদ কিছু বোঝা যাচ্ছিল না। এবার বুঝতে পেরেছো বহির্জাত প্রকারভেদ হচ্ছে 3টে, অবরোহণ, আরোহণ, জৈবিক। অবরোহণটা ফার্স্টে ডিসকাস করব, আরোহণ দেন করব, দেন জৈবিক করব, ঠিক আছে? আর এখানে দেখো অবরোহণের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এটাও জানবো। অবরোহণের প্রকারভেদে কি কি রয়েছে? আবহ বিকার রয়েছে, পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় বা মাস ওয়েস্টিং যেটা আমি বললাম সেটা, এবং ক্ষয়ীভবন, ইরোশন, ওটা। এটা গেল আমাদের অবরোহণের প্রকারভেদ, ঠিক আছে? আর একটা মনে আছে ছিল বহির্জাত প্রক্রিয়ার মধ্যে, যেমন আমি বহির্জাত প্রক্রিয়া যখন দেখাচ্ছিলাম তখন দেখিয়েছিলাম মাস ওয়েস্টিং মানে পুঞ্জিত ক্ষয়, আর তোমাদের মাস ওয়েস্টিং, হ্যাঁ পুঞ্জিত ক্ষয়, ওয়েদারিং আবহ বিকার, ইরোশন ক্ষয়, এবং আরেকটা কি ছিল? ডিপোজিশন অর্থাৎ সঞ্চয়। আরেকবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমরা দেখিয়েছিলাম, মনে আছে? দেখো ওয়েদারিং, মাস মুভমেন্টস, ইরোশন, ডিপোজিশন। এবার ওয়েদারিং, মাস মুভমেন্টস, ইরোশন, এই 3টে তো আমরা দেখতে পাচ্ছি অবরোহণে। এই ডিপোজিশনটা গেল কোথায়? এও তো বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত। এইটাও রয়েছে, কোথায় রয়েছে আরেকবার দেখে নি। সঞ্চয়টা কোথায় রয়েছে? দেখো আরোহণ প্রক্রিয়ার প্রকারভেদে কিন্তু আমরা সঞ্চয় দেখতে পাচ্ছি, তো তাহলে 3টে যে প্রক্রিয়া অর্থাৎ আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই 3টে গেল অবরোহণের প্রকারভেদ। আরোহণের প্রকারভেদ সঞ্চয়, আর জৈবিক প্রক্রিয়ার আলাদা প্রকারভেদ রয়েছে, সেটা আমি আসছি। তো তোমরা বুঝতে পারলে বহির্জাত প্রক্রিয়াগুলি এগুলি ছিল, এবং এগুলি কিন্তু এক একটা জিনিসের প্রকারভেদ। বহির্জাত প্রক্রিয়া কিন্তু প্রকারভেদ ডিরেক্ট নয়, এই বহির্জাত প্রক্রিয়ার প্রকারভেদে রয়েছে আমাদের এই 3টে জিনিস, অবরোহণ, আরোহণ, জৈবিক, এবং এগুলির প্রকারভেদ হচ্ছে এইগুলি যেগুলো এই ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইবারে আমি কিন্তু এখানে প্রত্যেকটি ডিটেলসে আলোচনা করে দিই। চলো, বহির্জাত প্রক্রিয়া আমাদের যেহেতু পরীক্ষায় আসবে, আমাদের সিলেবাসেও এটাই রয়েছে, তো এগুলি আমাদের ডিটেলসে একটু জানা দরকার। অবরোহণটা ফার্স্টে স্টার্ট করবো, অবরোহণ দিয়ে। অবরোহণ জিনিসটা কি? তো দেখো দেখতে পাচ্ছ অবরোহণ জিনিসটা, অবরোহণ হচ্ছে বহির্জাত শক্তির প্রভাবে উচ্চ ভূমিভাগ ক্ষয় পেয়ে অবনমিত হওয়ার প্রক্রিয়া। বহির্জাত শক্তির প্রভাবে, অবশ্য বহির্জাত শক্তি কাজে লাগে বহির্জাত প্রক্রিয়া যেহেতু। বহির্জাত শক্তিগুলি কি কি সেটা জেনে নিই। বহির্জাত শক্তি মানে সেই শক্তি হবে যেগুলি আমাদের ভূপৃষ্ঠে বা ভূমি রূপে, মানে আমরা পৃথিবী পৃষ্ঠে যেগুলিকে অনুভব করতে পারি, ভূ অভ্যন্তরে থাকবে না অবশ্যই, ভূপৃষ্ঠেই যেগুলি থাকবে, যেই শক্তিগুলি, সেগুলিই হবে বহির্জাত শক্তি। তো বহির্জাত শক্তিগুলি কি কি একটু বলে দিই। নদী, বায়ু, হিমবাহ, মেইনলি এইগুলোই রয়েছে, এবং সূর্য, এই 4টি হলো বহির্জাত শক্তি। এবং সূর্য হচ্ছে শক্তির মূল উৎস, বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। অর্থাৎ বেশিরভাগ যে বহির্জাত প্রক্রিয়াগুলি সম্পন্ন হয় সেগুলি সূর্যের দ্বারাই হয়, সূর্যই তার প্রধান মাধ্যম। বাকিগুলি বায়ু হলো, হিমবাহ হলো, নদী হলো, এদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। সেগুলো নিয়েও ডিটেলসে তোমাদের আরো পড়তে হবে, যে তাদের কি ধরনের ভূমিকা রয়েছে, কি ধরনের ভূমিরূপ গঠিত হয় নদীর ক্ষয়কার্যের ফলে, নদীর সঞ্চয় কার্যের ফলে, বায়ুর ক্ষয়কার্য এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে, এবং হিমবাহটাও সেম। তো বহির্জাত শক্তির প্রভাবে, শক্তিটা বুঝে গেলে বহির্জাত শক্তি কাকে বলা হচ্ছে। বহির্জাত শক্তির প্রভাবে উচ্চ ভূমিভাগ ক্ষয় পেয়ে অবনমিত হওয়ার প্রক্রিয়া। উচ্চ ভূমিভাগ ক্ষয় পেয়ে অবনমিত হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে অবরোহণ। এবার আমি একটু সোজা ভাষায় চলে আসি, যে কি বলতে চাইছে, কনসেপ্টটি বুঝে নাও তোমরা। এই একটা ভূমিভাগ, এটা আমি এঁকেছি হাতেই, তো এটাকে একটু ইগনোর করো, কারণ আমি জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য এই 3টে স্ট্রাকচার এঁকে রেখেছি, এবং অবরোহণটা বোঝানোর জন্য, কারণ আমি সেরকম কিছু ছবি পাইনি ভালো যেটা দিয়ে আমি তোমাদের সুন্দরভাবে কনসেপ্টটি ক্লিয়ার করে দিতে পারো, তার জন্য আমি হাতেই আঁকলাম। তো অবরোহণে যা দেখতে পাই আমরা, একটা স্ট্রাকচার অর্থাৎ একটা ভূমিরূপ, ঠিক আছে? এই ভূমিভাগ যাকে বলা হচ্ছে উচ্চ ভূমিভাগ, এই যে একটা উচ্চ ভূমিভাগ, এটি ক্ষয় পাবে, ক্ষয় পেয়ে অবনমিত হবে। ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেয়ে, দেখো এই যে ক্ষয় পাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে দিনের পর দিন বিভিন্ন বহির্জাত শক্তির প্রভাবে। সেটা নদী হতে পারে, হিমবাহ হতে পারে, সূর্যরশ্মি হতে পারে, কিছুই কারণ হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে বায়ু হতে পারে, এখান থেকে ধরো খুব জোরে প্রবল জোরে বাতাস বইছে, এটা ধরো একটা বালিয়াড়ি, যদি বায়ুর কার্য আমরা দেখি তাহলে ধরো এটা বালিয়াড়ি, এবং বালিয়াড়িটা প্রথমে এতটা উঁচু ছিল, পরে বায়ুর কার্যের ফলে কিন্তু এই জায়গাগুলো ক্ষয় পাচ্ছে, এই জায়গাটা উড়ে চলে যাচ্ছে।
এবং উড়ে চলে যাওয়ার ফলে এটি অবনমিত হচ্ছে, অর্থাৎ এই পোর্শনটা উড়ে চলে গেল। যতটা আমি এরকম দাগ দিয়েছি অতটা পোর্শন আর নেই, অর্থাৎ এই ইয়েলো পোর্শনটা কিন্তু ভেবে নাও আর নেই। তো কইটুকু, তাহলে কতটুকু অংশ আর বাঁচলো? এই অংশটুকু। অর্থাৎ একটা বালিয়া রিজ প্রথমে এরম দেখতে ছিল, বায়ুর প্রভাবে সে ক্ষয় পেতে পেতে আস্তে আস্তে এই অংশটা তার উড়ে চলে গেল, অন্যত্র স্থানান্তরিত হয়ে গেল। তার ফলে এই অংশটুকু আমাদের বেঁচেছে, এবং এই অংশটুকুই যা বেঁচেছে এটা আমরা দেখতে পাচ্ছি চোখে, যে একদিন ওটা অত উচ্চতা ছিল এবং উচ্চতা তার কমে গেছে, অর্থাৎ অবনমিত হয়ে গেছে। তাকেই আমরা বলবো অবরোহণ। ঠিক আছে, এটাই হচ্ছে অবরোহণ, অর্থাৎ ক্ষয় প্রক্রিয়া। মেইনলি এটি ক্ষয় পাবে, এই প্রক্রিয়াতে মেইনলি ভূমিভাগ ক্ষয় পায়। আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আরোহণ, ঠিক উল্টোটা। ওইটা ক্ষয় পেলো, তাহলে এটা কি হবে? সঞ্চয় হবে। ওখানে ভূমিভাগ ক্ষয় পেয়ে অবনমিত হচ্ছিল, এখানে ভূমিভাগ কি হবে? সঞ্চয় হবে এবং উত্থিত হবে, অর্থাৎ ওপরের দিকে উঠে যাবে। কিভাবে? দেখো, বহির্জাত শক্তি প্রভাবে সেম সেম আনসার হবে, মানে পুরো কনসেপ্টটাই সেম। বহির্জাত শক্তির প্রভাবে উচ্চ ভূমিভাগ ক্ষয় পেয়ে অবনমিত হওয়ার প্রক্রিয়া। এখানে লিখবে বহির্জাত শক্তির প্রভাবে, শুধু এখানে উচ্চ ভূমিভাগটা হবে না, এখানে হয়ে যাবে নিম্ন ভূমিভাগ, কারণ একটা নিচু জমি তো সঞ্চয় হয়ে উঁচু হয়, তো সেক্ষেত্রে নিম্ন ভূমিভাগ হবে। দেখো, নিম্ন ভূমিভাগ, আর এখানে ক্ষয়টি হয়ে যাবে সঞ্চয়, এই ক্ষয়টা উঠে হয়ে যাচ্ছে সঞ্চয়, ঠিক উল্টোটা। দেখো, আমি মিলিয়ে মিলিয়ে দিচ্ছি তোমাদের। এবং এখানে ক্ষয় পেয়ে অবনমিত হওয়ার প্রক্রিয়া, তাহলে এটা কি বললাম? সঞ্চয় হয়ে উত্থিত হওয়ার প্রক্রিয়া। দেখো, সঞ্চয়ের ফলে উত্থিত হওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা নেই। এবার এটা ডায়াগ্রাম দিয়ে একটু বুঝিয়ে দিই। এই ডায়াগ্রামটা আমি নিজেই করলাম। তো এই ডায়াগ্রামে দেখো আমি দিয়েছি একটা স্ট্রাকচার, সেটা অবশ্যই কিছুই হতে পারে, একটা নদী উপত্যকাই ধরে নাও, নদী উপত্যকাটি ছিল, মানে ধরো একটা ডিপ নদী উপত্যকা ছিল। সেখানে আমি দিনের পর দিন দেখছি একটা নদী বয়ে যাচ্ছে ওই নদী উপত্যকা দিয়ে, তার ফলে নদীর সাথে বিভিন্ন নুড়ি, পলি, বালি, এগুলি কাদা, এগুলি সে বয়ে নিয়ে যাচ্ছে। এবং যখন নদী যাচ্ছে সেটা ধরো আমি ধরে নিলাম নদীর মধ্যগতি বা নিম্নগতি। ঠিক আছে, আমি মধ্যগতি নিম্নগতি এই ওয়ার্ডগুলো কি সেগুলো অবশ্যই আমি পরে ডিটেলস আরো যাবো। এই ভিডিওতে যাব না, পরে অন্য একটা ভিডিও আসবে যেখানে তোমাদের নদীর বিভিন্ন গতি সমূহ বা নদীর কার্যসমূহ সেগুলি পড়তেই হবে, তো তখন আমি ডিটেলস আলোচনা করে দেবো। তো নদী ধরো মধ্যগতি রয়েছে বা নিম্নগতি রয়েছে, অর্থাৎ নদী একদম পাহাড়ি অঞ্চলে নেই, মাঝামাঝি কোনো এলাকায় রয়েছে বা সমতলে রয়েছে। তখন নদী কি করবে? বিভিন্ন নুড়ি, বালি, পাথর এগুলি বয়ে নিয়ে যাবে তার সাথে, এবং সেগুলি উপত্যকায় সঞ্চয় করবে, অর্থাৎ সেগুলি ছেড়ে ছেড়ে চলে যাবে। সেগুলি যখন সঞ্চয় হবে তার ফলে ওই ভূভাগটা কি হবে? উঁচু হতে শুরু করবে। তো আমি সাপোজ ধরলাম প্রথমে ভূমিভাগটা এরকম ছিল, এরকম একটা স্টেজে ছিল, এবং সেখানে বিভিন্ন, তোমরা দেখো একটা কিছুর উপর যদি তোমরা কিছু সঞ্চয় করো, এখানে সঞ্চয় করতে করতে এটা উঁচু হয়ে যাবে না? তো জাস্ট নর্মাল লজিক আর নর্মাল কনসেপ্ট এটা, সেটাই যদি তোমরা নর্মাল লজিক আর কনসেপ্টটিকে জাস্ট কোনো কিছুর সাথে যদি কম্পেয়ার করে আমরা যদি ওই প্রাকৃতিক ভূগোলের স্ট্রাকচারে যদি ফেলতে পারি, তাহলে এই জিনিসটা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো, এখানে যদি আমরা এখানে বালি দিয়ে, এখানে কাদা দিয়ে যদি ভরাট করি বা সিমেন্ট দিয়ে, তাহলে তো এটা উঁচু হয়ে যাবে। তার ফলে এই ভূমিভাগটা উঁচু হয়ে যায়, এবং এটাই হচ্ছে আরোহণ প্রক্রিয়া। খুবই ইজি কনসেপ্ট একটি। অবরোহণ আরোহণ আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যেটা যাবো সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। তো জৈবিক প্রক্রিয়া যেটা বললাম সেটা হচ্ছে, দেখো, জৈবিক দিয়ে আমরা বুঝতেই পারছি কোনো জৈব কিছুর হাত রয়েছে, অর্থাৎ জৈব ব্যাপারটি রয়েছে। জৈব জিনিস বলতে আমরা বুঝতে পারি প্রাণী, নইলে উদ্ভিদ, নইলে মানুষ, এই তিনটের মধ্যে কিছু একটা হবে জৈব ব্যাপার, অর্গ্যানিক যেটা। তো উদ্ভিদ, প্রাণী আমরা সংজ্ঞা দেখে নিই। উদ্ভিদ, প্রাণী এবং মনুষ্য দ্বারা শিলাসমূহের ক্ষয় হয় এবং ক্ষয়জাত পদার্থের অপসারণ বা সঞ্চয় হয়ে কোনো স্থানের উচ্চতা হ্রাস বা বৃদ্ধি পাওয়াকে জৈবিক প্রক্রিয়া বলে। অর্থাৎ এই ব্যাপারটা বলতে চাইছে, এর আগে এতক্ষণ আমরা যা পড়ছিলাম, অবরোহণে ক্ষয় হতো, আরোহণে সঞ্চয় হতো। ঠিক আছে, সেটি অবশ্যই প্রাকৃতিক শক্তি বা বহির্জাত শক্তির প্রভাবে হতো। এইবারে যেটা, সেটা হচ্ছে কোনো প্রাকৃতিক শক্তি এখানে কোনো কাজে লাগছে না। এইবারে কার শক্তি কাজে লাগছে? নইলে উদ্ভিদ, না হলে মানুষ, না হলে কোনো প্রাণী। সেটা কিন্তু ক্ষয়ও হতে পারে এবং সঞ্চয়ও হতে পারে। মানুষ যদি কোনো কিছুকে ক্ষয় করছে তাহলেও সেটা আমরা জৈবিক প্রক্রিয়া, তাকে আমরা জৈবিক প্রক্রিয়াই বলবো। এবং মানুষ যদি কোনো কিছু সঞ্চয় করে ভূমিভাগে পরিবর্তন করছে, তবেও সেটা কিন্তু জৈবিক প্রক্রিয়াই হবে। প্রাণী যদি কোনো কিছু ক্ষয় করছে সেটাও জৈবিক প্রক্রিয়া, প্রাণী যদি কোনো কিছু সঞ্চয় করে তাহলে সেটাও জৈবিক প্রক্রিয়া। আলাদা করে এরম ভাবে কোনো প্রকারভেদ নেই। প্রাকৃতিক শক্তির আলাদা করে প্রকারভেদ ছিল, কিন্তু মনুষ্যর ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে ক্ষয় করুক বা সঞ্চয় করুক, দুটো ক্ষেত্রেই আমাদের ভূমিরূপ পরিবর্তন হয়। তো দুই ক্ষেত্রেই কিন্তু ওটা হয়ে গেল জৈবিক প্রক্রিয়া। উদাহরণ দিয়ে দিই, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। যদি একটা মানুষ যদি এলাকায় একটা জিনিস জায়গা ক্ষয় করে, ধরো একটা জায়গায় বড় গর্ত খুললো, তো সেই জায়গাটা তো স্ট্রাকচার পরিবর্তন হলো, ভূমিরূপের তো পরিবর্তন হলো, গর্ত হয়ে গেল সেই জায়গাটা, তো সেটা একটা ক্ষয় হলো। মানুষ
সবসময় ক্ষয় করে যাচ্ছে, বিভিন্ন গাছপালায় কেটে যাচ্ছে, এবং সঞ্চয় যদি একদিকে করে কোনো একদিকে, তাহলে সঞ্চয়টা এবং ক্ষয়টা দুটো ভাবেই কিন্তু আমরা ভূমির উপর পরিবর্তন ঘটাই। উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে হয়, একটা উদ্ভিদ যখন খুব বড় হয়ে যায়, তার শেকড় যখন খুব বড় হয়ে যায়, তখন ওই শেকড়ের সাহায্যে মাটিতে ফাটল ধরায়। দেখো এখানে একটা আমি ছবি দিয়েছি, এখানে তোমরা দেখতে পাবে। দেখো এই গাছটা যখন ছোট ছিল তখন কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন বড় হলো গাছটা কিন্তু এরকম ফাটল ধরালো মাটিতে। তো এই ফাটলের ফলে কিন্তু ভূমির উপর স্ট্রাকচারের পরিবর্তন হলো। ভূমিটা এরকম ছিল না প্রথমে, তো তার ফলে এই যে স্ট্রাকচার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা জৈবিক প্রক্রিয়া। প্রাণী কিভাবে করে? প্রাণীরা এভাবেই করে। আচ্ছা, কোনো যদি ছুঁচো বা ইঁদুর হলো, একটা গর্ত খুললো, ঠিক আছে, তো গর্তটা তো প্রথমে ছিল না, সেভাবেও তো একটা ক্ষয় হলো, বা বিভিন্ন যে আমাদের ভূমির উপর স্ট্রাকচার সেটা তো পরিবর্তন হলো। সেক্ষেত্রেও আমরা কিন্তু এই জৈবিক প্রক্রিয়াটাকে দেখতে পারি। তো 3 রকম আমি উদাহরণ বললাম, উদ্ভিদ, প্রাণী এবং মানুষ কিভাবে আলাদা আলাদা ভাবে এই ভূমির পরিবর্তনে ক্রিয়াশীল। ঠিক আছে, এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে আবহ বিকার। তো দেখো এখানে আমি বলেইছিলাম যে এখানে বিভিন্ন ওয়েদারিং, মাস মুভমেন্টস, ইরোশন এবং ডিপোজিশন, এগুলোর ব্যাপারে আমি জাস্ট অল্প অল্পই বলবো, কারণ ডিটেলসে তোমাদের ক্লাস 9-এ লাগতো। এই যে ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং মানে যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার, কিন্তু না ক্লাস 10-এ অত ডিটেলসে লাগবে না। বহির্জাত প্রক্রিয়া যা যা এই জিনিসগুলো ডিটেলসে লাগবে, এগুলি তো আসবেই। এগুলি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া সমূহ। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া সমূহ যদি বলে অবশ্যই এগুলো লিখবে। আর এইটা হচ্ছে তোমাদের 2 নম্বরের আসতে পারে, তো সেই মতো আমি ছোট করেই বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটি। সরি। আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের কোন স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়া। অর্থাৎ আবহাওয়ার যদি কোনো উপাদান হয়, আবহাওয়ার কি কি উপাদান রয়েছে? বৃষ্টিপাত হয়ে গেল, সব থেকে ইজি উদাহরণ। বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে আমরা ভূপৃষ্ঠের কোন স্থানের শিলাসমূহ যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার বলে বৃষ্টিপাতের ফলে কি করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল? এরকম কখনো হয় নাকি? আবার বৃষ্টি হলে আর একটা পাথর ভেঙে গেল, এখানে তো পাথর ভাঙার একটা ছবি দিয়ে রেখেছেন ম্যাম, তো এটা কি পাথর ভেঙে যাবে বৃষ্টি হলে? না। কিভাবে হচ্ছে আমি বলে দিই। এখানে আবহবিকার তো বিভিন্ন প্রক্রিয়া হয়, তার মধ্যে আমি একটা জেনারেল নলেজ দিচ্ছি যে আবহবিকার জিনিসটা কিভাবে হয় বা কি জিনিসটা। যদি কোনো একটা আবহাওয়ার কোনো উপাদানের ফলে, অর্থাৎ বৃষ্টিপাত হলো একটা, ধরো এই পাথরের মাঝে কোনো একটা ফাটল ছিল, ফাটলটা এত বড় অবশ্য ছিল না, প্রথমে ছোট ছিল। আমি দেখাচ্ছি, ধরো এই যে এই জায়গাটা এরকম একটা ফাটল বা চির কাটা ছিল, এইখানে কিন্তু এই জলটা ঢুকলো, বৃষ্টিপাতের ফলে যে জল, সেই জলটা এর ভেতর ঢুকলো। এরপরে ধরো এটা হচ্ছে তোমাদের এখানে ধরো প্রচুর ঠান্ডা পড়লো, ঠান্ডা এত পড়লো যে এখানে তোমাদের বরফ জমে গেল। ঠিক আছে, এই জলটা জমে বরফে পরিণত হয়ে গেল। এবার যদি বরফে পরিণত হয়, জলের কি নেচার রয়েছে? জল যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনে বাড়ে, তাহলে এটা আয়তনে বাড়বে, এবং আয়তনে যদি বাড়ে তাহলে তো স্পেস পাবে না, এইটুকু জায়গায় তো আর ওর হবে না। জল যেটুকু জায়গায় রয়েছে যদি বরফ হয়ে যায় তাহলে ওর বেশি জায়গা লাগবে। সেক্ষেত্রে কি করবে? ওই পাথরটা ফাটল ধরাবে, অর্থাৎ এই ফাটলটা, যেটা ছোট ফাটল ছিল একটা, সেটা যখন বরফ হয়ে যাবে সেক্ষেত্রে এটা কিন্তু ফাটলটা বেড়ে যাবে। দেখো ফাটলটা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে এরকম ভাবে দীর্ঘদিন বিভিন্ন ক্রিয়ার ফলে সেটা বৃষ্টিপাত হতে পারে, জল হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি হতে পারে, যার ফলে এরকম পাথরে বা কোনো কিছু যদি আমাদের ভাঙন ধরে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলবো আবহ বিকার। কোনো শিলার ভাঙন বা চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে আবহ বিকার। এবার চূর্ণ বিচূর্ণ হয়ে একটা জিনিস মনে রাখবে আবহ বিকারে, যেটা জানার, সেটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু কখনোই এর স্থান পরিবর্তন হবে না, অর্থাৎ স্থান এখানে পরিবর্তন হচ্ছে না। চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু এই এক জায়গাতেই রয়েছে। দেখো এই কি কখনো কি উড়ে যাবে? উড়ে যেতেই পারে, কিন্তু এটা তো এত বড়, এটা যাবে না নিশ্চয়ই। যদি ছোট ছোট নুড়ি হয় তাহলে এই যে এখানে দেখো এই যে গুড়ি গুড়ি এই যে নুড়ি পাথর যে পড়ে রয়েছে, বালিও রয়েছে এখানে, এগুলি তো উড়ে যাবে, কিন্তু এই বড় স্ট্রাকচারটা কি উড়ে যাবে? যাবে না। তো এই জিনিসটা যে হলো, ফাটল ধরে যে এক জায়গায় রইলো, সেটা হচ্ছে আবহ বিকার। এরপরে বাকিগুলোর কনসেপ্ট ভালো করে বুঝবে। এক জায়গায় যদি পড়ে থাকে তাহলে হচ্ছে আবহ বিকার। এবার পুঞ্জিত ক্ষয়ের ব্যাপারটা কি? পুঞ্জিত ক্ষয় হচ্ছে যদি ওই শিলাসমূহ যেটা বললাম, তার মধ্যে ধরো এই ছোট শিলাটি, এইটাই ধরো, বা এই বড় পাথরটাই ধরে নাও না, বড় পাথরটা ধরো একটা জায়গায় রয়েছে, এই পাহাড়ের ওপর রয়েছে। কখনো যদি এই পাহাড়ের যদি এর ধারে থাকে, এই পাথরটাই যদি একটা পাহাড়ের, এই ধরো পাহাড়, এই পাহাড়ের যদি এই ধারে থাকে, এ তো অভিকর্ষের টানে গড়িয়ে যেতেই পারে, যেতেই পারে। দেখো যেমন পাহাড়গুলো এর মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে না, ধস নামে না? তো বড় বড় যেগুলো চাই হয় বা পাহাড় কি বলে তোমার বোল্ডার হয়, সেগুলি তো গড়িয়ে পড়ে পাহাড় থেকে। তো এগুলি দেখো যখন গড়িয়ে গড়িয়ে এরকম পড়ে যাবে, তখন অভিকর্ষ বলের প্রভাবে, এগুলি কিন্তু এমনি এমনি পড়ছে না, গ্র্যাভিটির জন্য যখন পড়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। এটা হচ্ছে মেন কনসেপ্ট।
তো যখন এইটা আমি ধরো এখানেই দেখাচ্ছি, এখানে একটা পাথর ভেঙে পড়ে আছে, ঠিক আছে, প্রাকৃতিক শক্তির প্রভাবে বা বহির্জাত প্রক্রিয়া শক্তি সমূহের দ্বারা কোনো শিলা চূর্ণ যদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যদি একই স্থানে পড়ে থাকে, এই যে এই জায়গাটা ধরো পড়ে আছে, তাহলে তাকে আমরা বলবো আবহ বিকার। এবং যখন এইটাই যখন অভিকর্ষজ বলের টানে নিচের দিকে নেমে আসবে, তখন তাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। দেখো, অভিকর্ষজ বলের টানে ভূমির ঢাল বেয়ে শিলাজাত পদার্থ বা মৃত্তিকা যদি অধঃগমন অর্থাৎ নিচের দিকে নেমে আসে, সেটা শিলা হতে পারে বা মৃত্তিকাও হতে পারে, ঠিক আছে, তাহলে পুঞ্জিত ক্ষয় হলো। এরপরে যেটা হচ্ছে সেটা দেখো ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন এখানে কি রয়েছে, ক্ষয়ীভবনের একটু কনসেপ্টটা একটু আলাদা। এবার দেখো তিনটাকে রিলেট করতে পারবে, কিন্তু তিনটে কনসেপ্টই কিন্তু খুবই রিলেটেবল। সেটা হচ্ছে ক্ষয়ীভবনটা কিভাবে রিলেটেবল সেটা একটু বলি। আবহ বিকারজাত চূর্ণ বিচূর্ণ শিলা সমূহ, দেখো এখানে ভেঙে গেল, আবহ বিকার হলো। এ যখন এক স্থান, যখন অভিকর্ষিত বলের টানে নিচের দিকে নামছে, তখন সেটা আমরা কি জানি, কি হচ্ছে, পুঞ্জিত ক্ষয় হচ্ছে, হচ্ছে তো পুঞ্জিত ক্ষয়। এবার এ নেমে গেল, এবার এটা যখন এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হলো, অর্থাৎ এখান থেকে যখন আমি নেমে গিয়ে এখানে যখন নিচের দিকে পড়ে গেল, এ প্রথমে এখানে ছিল, এক স্থান থেকে অবিকর্ষিত বলের টানে নামছে, ফলে পুঞ্জিত ক্ষয়ও হয়ে গেল এবং অপসারিত হয়ে গেল, অন্য স্থানে গিয়ে জমাট বাঁধলো। দেখো এখানে গিয়ে জমাট বেঁধেছে, আগে এখানে ছিল এই বোল্ডারগুলো, দেখো ছোট ছোট বোল্ডারগুলো এখানে ছিল, পরে গিয়ে কিন্তু এই নিচের দিকে জমা হয়ে গেল। এই যে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হলো, এটাকেই বলে ইরোশন বা ক্ষয়ীভবন। তো ক্ষয়ীভবন ইজ ওয়েদারিং প্লাস ট্রান্সপোর্ট অর্থাৎ ইরোশন। যদি ওয়েদারিং হয় এবং তার ট্রান্সপোর্ট অর্থাৎ এরকম চলন হয়, এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, তাকেই আমরা বলবো ক্ষয়ীভবন বা ইরোশন। আর হ্যাঁ, যদি অভিকর্ষ টানে যদি এরকম নেমে যায়, তাহলে তো সেটাকে পুঞ্জিত ক্ষয় বলবোই। তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্যাপারটা কি হলো। একটা সময় যখন এখানে ছিল এইগুলি ধসে পড়েনি, তখন সেটা আবহ বিকার ছিল। যখন এটা অভিকর্ষিত বলের টানে নামলো, এটাও যখন ভূমির ঢাল অনুসারে যখন নামছিল, তখন সেটা পুঞ্জিত হয়। এবং যখন এটা এখানে পুরো স্থানান্তরিত হয়ে গেল, এখানে পড়ে গেল, সেটা হচ্ছে ক্ষয়ীভবন। এবং পরবর্তীকালে যখন এই জিনিসটা উড়ে, বাতাসের দ্বারা উড়ে যখন অন্যত্র চলে যাবে, ধরো এই দেশ থেকে একটা, কলকাতা শহর থেকে ধরো একটা বালির কণা, একটা তো হয় না, মানে কিছু বালির কণা ধরো উড়ে দিল্লিতেই চলে গেল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা ক্ষয়ীভবন, এক স্থান থেকে অন্যত্রই অপসারিত হচ্ছে, ঠিক আছে। তো এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার হলো। এরপরে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে তোমাদের নগ্নিভবন। নগ্নিভবন আলাদা করে কিছুই না, নগ্নিভবন জিনিসটা কিন্তু খুবই সোজা। এই তিনটে প্রক্রিয়া যখন একসাথে ঘটে যাবে না, অর্থাৎ ওখানে ভাঙন ধরলো, তারপরে সে গড়িয়ে গড়িয়ে ভূমির ঢাল অনুসারে নামা শুরু করলো, তারপরে অন্যত্র অপসারিত হয়ে গেল, উড়ে ধরো কোথাও চলে গেল, বা একটু দূরে গিয়ে কোথাও অপসারিত হলো, কোনো সবকিছু প্রাকৃতিক শক্তির প্রভাবেই হচ্ছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হবে তোমাদের প্রাকৃতিক শক্তির দ্বারা, প্রাকৃতিক শক্তি ছাড়া কিছু হচ্ছে না। কোনো মানুষ গিয়ে কিন্তু এগুলো করছে না, গিয়ে পাহাড় থেকে একটা পাথর নিয়ে কিন্তু নেমে যাচ্ছে না, এগুলি সবকটাই কিন্তু প্রাকৃতিক শক্তি করছে। তো এগুলির প্রভাবে যখন এই তিনটে প্রক্রিয়ায় যখন আমাদের ঘটবে, তখন যেটা হবে সেটা হচ্ছে নগ্নিভবন। দেখো ওয়েদারিং হলো মাস বাস্টিং অর্থাৎ পুঞ্জিত ক্ষয়, যেটা ঢাল বেয়ে নামছে, এইখানে চলে এলো, এই সমতলে দেখো পড়ে রইলো, যেটা আগে এখানে ছিল, সেটা হয়ে গেল ইরোশন বা ক্ষয়ীভবন। হয়ে গেল তিনটে প্রক্রিয়া। এবং এই তিনটে প্রক্রিয়া যখন একসাথে আসে, অর্থাৎ আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, তখন তাকে আমরা বলবো নগ্নিভবন। বুঝতে পারলে? এই সংজ্ঞাটা পড়ে নিও, সংজ্ঞাটায় কি লেখা রয়েছে, ওই যেটা আমি বোঝালাম সেটাই লেখা রয়েছে। তোমরা একটু এটা গুছিয়ে এরকম ভাবে লিখতে হবে। তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা বেশি জরুরি, তাহলেই কিন্তু তোমরা সংজ্ঞাটা নিজের থেকেও বানিয়ে লিখতে পারবে। এটা তো দেখালামই তোমাদের প্রকারভেদগুলো। এরপরে রয়েছে পর্যায়ন। পর্যায়ন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং সবসময় আসে তোমাদের টিকায়, অনেক সময় চলে আসে। তো পর্যায়ন জিনিসটা কি সেটা একটু বলে দিই, ছবি দেখালে আরো বেশি ক্লিয়ার হবে। সেখানেও আমি একটু দেখাবো। দেখো প্রথমে পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেছিলেন, গ্রেড। গ্রেড শব্দটি কে ব্যবহার করেছিলেন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট। এটা কেন দিয়েছি আমি, কারণ এটা অনেক সময় কিন্তু তোমাদের প্রশ্নে চলে আসে। আর খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দে বলেছিলেন সেটাও অবশ্যই দেখে রাখবে। আর গ্রেডেশন অর্থাৎ পর্যায়ন, আচ্ছা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট, গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন চেম্বারলিন ও স্যালিসবারি। তাহলে পর্যায়ন আর গ্রেড, গ্রেডেশন মানে পর্যায়ন, গ্রেড মানে কিন্তু পর্যায়ন নয়। অনেকের এইটা কিন্তু ডাউট থেকেই যায়, আর লাস্ট অব্দি থেকে যায়, মাধ্যমিক পরীক্ষা অব্দিও তোমাদের এই ডাউটটা অনেকের থেকে যায় যে তোমরা অনেকে লিখে আসো পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট। এটা কিন্তু ভুল। জি.কে. গিলবার্ট কিন্তু গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, গ্রেডেশন অর্থাৎ পর্যায়নটি ব্যবহার করেছিলেন চেম্বারলিন এবং স্যালিসবারি। যদি কোশ্চেন হয় পর্যায়ন শব্দটি কে ব্যবহার করেছিলেন, তাহলে অবশ্যই চেম্বারলিন ও স্যালিসবারি বলবে। আর গ্রেড কথাটি যদি বলে তাহলে অবশ্যই বলবে জি.কে. গিলবার্ট। ঠিক আছে, যতক্ষণ গ্রেড বলছে ততক্ষণ কিন্তু জি.কে. গিলবার্ট লিখবে না, গ্রেডেশন বা পর্যায়ন যাই বলুক চেম্বারলিন ও স্যালিসবারি লিখবে। এরপরে যেটা সেটা হচ্ছে পর্যায়ন কাকে বলে। পর্যায়ন কাকে বলে দেখো, একত্রে ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা ভূমির উপরিভাগের
অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তলে নিয়ে আসার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। তো এটা আমি পড়ে দিলাম। এবার একটু বুঝিয়ে দিই। যদি ক্ষয়কার্য হয়, কোনো একটা জায়গায় ক্ষয়কার্য হচ্ছে এবং সঞ্চয় কার্য হচ্ছে, দুটোই হচ্ছে, একসাথে হচ্ছে, একদিকে ক্ষয় হচ্ছে, একদিকে সঞ্চয় হচ্ছে, তার ফলে ভূমিভাগের যে একটি সাধারণ তলে পরিণত হয়ে যাবে। এক না একদিন সবসময় ক্ষয় হতে থাকলে ভূমিভাগটি নিচু হবে, সবসময় সঞ্চয় হলে ভূমিভাগটি উঁচু হবে। কিন্তু যদি ক্ষয় আর সঞ্চয় একসাথে হতে থাকে, ব্যালেন্স থাকে বা ভারসাম্য বজায় থাকে, তাহলে কি হবে, জিনিসটা একদিন সমতলে পরিণত হবে। তাহলে ক্ষয় আর সঞ্চয় কার্য যখন একসাথে হয় তখন সমতলে কিভাবে পরিবর্তন হয়, একটু ছবি দেখে নিই তাহলেই বুঝতে পারবো। দেখো, এখানে দেখো একটা উচ্চভূমি রয়েছে, অর্থাৎ পাহাড় রয়েছে, এবং তার সাথে একটা উপত্যকাও রয়েছে। এই দুটি পাহাড়ের মাঝে তো উপত্যকা থাকে, পার্বত্য উপত্যকা তো থাকেই। তো দুটো উচ্চভূমি, এই উচ্চভূমিতে ক্ষয় ক্রমাগত হচ্ছে, অর্থাৎ উচ্চভূমির আমাদের উচ্চতা হ্রাস পাবে ক্ষয় যদি হয়। দেখো, ক্ষয়ের ফলে এই উচ্চভূমির উচ্চতা হ্রাস পেয়েছে, কিন্তু এই যে উচ্চতা হ্রাস পাচ্ছে, এই যেগুলো রয়েছে এখানকার, যে উচ্চতা হ্রাস পাওয়ার ফলে এখানকার ধরো ক্ষয় যেগুলি হচ্ছে, ক্ষয়জাত পদার্থ সমূহ, নুড়ি, বালি, কাকড়, পাথর, যাই হোক না কেন, এই ক্ষয়জাত পদার্থ সমূহে কিন্তু আবার সঞ্চয় হচ্ছে কোথায়, এই নিচু এলাকাটায়, অর্থাৎ এই উপত্যকায়। দেখো, ঠিক ঠিক উল্টো দিকে, অর্থাৎ ঠিক পাশেই কিন্তু এর সঞ্চয় হচ্ছে, যেখানে ক্ষয় হচ্ছে তার ঠিক পাশেই সঞ্চয়টি হচ্ছে। এবং এখানকার উচ্চভূমি যেও ক্ষয় হচ্ছে, এই উচ্চভূমির ক্ষয়প্রাপ্ত পদার্থও কিন্তু সঞ্চয় কোথায় হচ্ছে না, এই উপত্যকায় সঞ্চয় হচ্ছে। তো এগুলির ফলে একদিকে ক্ষয় এবং একদিকে সঞ্চয় দুটি ব্যালেন্সড অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আমাদের একসময় কি হবে, পর্যায়িত ভূমিরূপ বা সমতলীকরণ ঘটে যাবে। একদিকে তো ক্ষয় হচ্ছে আর একদিকে বাড়ছে, এরকম করতে করতে এটা যদি এক সময় কমতে থাকে, এটা ধরো কমতে থাকছে আর এটা ধরো বাড়ছে, একটা সময় চলে আসবে যখন দুটোই কিন্তু সেম লেভেলে চলে আসবে, তখন এই আমরা সমতলীকরণ বা এই সমতল জিনিসটি দেখতে পারবো। তাকেই বলে পর্যায়িত ভূমি। এই সমতলীকরণের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পর্যায়িত ভূমি। এবং এই যে পুরো প্রসেসটিকে আমরা বলবো, এই তিনটি প্রসেস যদি একসাথে ঘটে, এই প্রসেসটিকে আমরা বলবো পর্যায়ন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, এবং তোমরা সংজ্ঞাটি অবশ্যই পড়বে। আর বৈশিষ্ট্য কি রয়েছে, পর্যায়নের কি কি বৈশিষ্ট্য একটু দেখে নিই। বৈশিষ্ট্য হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় হয়, যেটা আমরা দেখলাম। ক্ষয় যে হচ্ছে সেটা তো অবশ্যই অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে, আর একদিকে কি হচ্ছে, আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ীভূত পদার্থগুলি সঞ্চিতও হচ্ছে, যেটা আমি এক্ষুনি দেখালাম। এবং দেখো, ক্ষয়ীভূত অংশ স্থানান্তর হতে শুরু করে। দেখো, যেটা আমি বললাম, এই ক্ষয়ীভূত অংশগুলি অর্থাৎ ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি স্থানান্তর হয়, অর্থাৎ এইখানে এসে জমাট বাঁধে, এটাই বলছে। এরপরে ভূমিরূপ ভারসাম্যযুক্ত সুষম ঢালে পরিণত হয়। ভূমিরূপটি লাস্ট অব্দি ব্যালেন্সড অবস্থায় ভারসাম্য যুক্ত থাকে এবং কি হয়, সুষম ভূমিরূপে পরিণত হয়। দেখো, এরকম একটা ভূমিরূপে পরিণত হয়। এরপরে নদী হচ্ছে এই সময় প্রারম্ভিক ঢালকে, আচ্ছা, নদী হচ্ছে এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে প্রক্রিয়াটিতে সব থেকে বেশি ভূমিকা কার রয়েছে, নদী। ঠিক আছে, আর পর্যায়ন প্রক্রিয়ায় যে ভূমিরূপটি তৈরি হয় বা উদ্বুদ্ধ হয় তাকে আমরা কি বলি, পর্যায়িত ভূমিরূপ বলি। তো যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি, এই যে পর্যায়ন প্রক্রিয়ার ফলে পর্যায়িত ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। খুব সোজা, বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটাই লিখতে পারবে আশা করছি। যা যা কনসেপ্টে বললাম সেগুলিই রয়েছে, এক একটা পয়েন্ট করে লেখা রয়েছে। আর এরপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা পার্থক্য। এই পার্থক্যটা খুবই 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 ইম্পর্টেন্ট একটি পার্থক্য, প্রায়ই আসে, এবং আমি তো বললামই নোটস আমার এটাই। তো এক্ষেত্রে আমি চেষ্টা করবো যে এই একটা টপিকে যা যা কোশ্চেন তোমাদের মোটামুটি আসে সেগুলি প্রত্যেকটি কভার করা এবং প্রত্যেকটি এই ভিডিওতে দেওয়ার, তো তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, এর বাইরে যাতে কোনো কোশ্চেন তোমরা যাতে না পাও। ইম্পর্টেন্ট বলতে এগুলোই। লাস্ট মোমেন্টে যদি তোমরা পড়ে যেতে চাও মাধ্যমিক পরীক্ষা, তাহলে কিন্তু এগুলো পড়ে গেলেই তোমাদের এনাফ। আর শর্ট কোশ্চেন্স ওগুলো তো পড়ে যেতেই হবে, টেক্সট বই খুঁটিয়ে পড়ো, শর্ট কোশ্চেন্সে কোনো অসুবিধা হবে না। অবরোহণ আরোহণের পার্থক্য, অবরোহণ কি জিনিস বুঝলে, আরোহণ কি জিনিস বুঝলে, পার্থক্য পড়তে কোনো অসুবিধাই হবে না। আমি তাই নোটসটা পুরোপুরি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটা লিখে নিও। আর এখানে, আচ্ছা, বন্ধ হয়ে গেল, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। লাস্টেরটা আমি একটু দেখিয়ে দিই, লাস্টেরটা তখন দেখা যাচ্ছিল না। প্রকৃতি হচ্ছে এটি নেতিবাচক প্রক্রিয়া, অর্থাৎ নেগেটিভ, কারণ ক্ষয় হচ্ছে, ভূমিরূপের হ্রাস ঘটছে। আর এটি হচ্ছে ইতিবাচক অর্থাৎ পজিটিভ, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তার জন্যই নেগেটিভ পজিটিভ বলা হয়েছে এটাকে। ঠিক আছে, তো এটা মোটামুটি 14টা স্লাইড ছিল আমার। মোটামুটি আমার বইজাত প্রক্রিয়া আমি শেষ করতে পারলাম। আশা করছি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যেমন ডিমান্ড দেখবো সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু ভিডিও আপলোড করব। তো তোমার এই ডিমান্ড যদি খুব বেশি থাকে তাহলে খুব শীঘ্রই চেষ্টা করবো আমি ভিডিওটি আপলোড করে দেওয়ার। তো সেই অনুযায়ী আমি কিন্তু আপলোড করব। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনে ক্লিক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।